পাঁচটা দিকের মধ্যে একটা দিক হচ্ছে প্রবন্ধ। প্রথম বাংলা সাহিত্যের মধ্যে প্রথম যেটা আবিষ্কার করা হয় সেটা হচ্ছে কবিতা, যেটাকে আমরা বলি কাব্য। দুই নাম্বার বলা হয় নাটক। কি বলা হয়? নাটক। তিন নাম্বার বলা হয় উপন্যাস। কি বলা হয়? উপন্যাস। চার নাম্বার বলা হয় প্রবন্ধ। চার নাম্বার কি? প্রবন্ধ। আর পাঁচ নাম্বার আছে গল্প, বা এর আরো একটা নাম আছে যেটাকে বলা হয় ছোট গল্প। একই জিনিস। অর্থাৎ এই পাঁচটা জিনিস নিয়েই হচ্ছে আমাদের বাংলা সাহিত্য। এই বাংলা সাহিত্যের ভেতরে একটা জিনিস আছে যেটার নাম প্রবন্ধ। এই যে হচ্ছে সে প্রবন্ধ। এখানে কবিতা, নাটক, উপন্যাস, গল্প, ছোট গল্প, এই চারটার মধ্যেই তুমি কোনো চরিত্রকে ইচ্ছা করলে ঢোকাতে পারবে, কোনো চরিত্রকে তুমি ইমাজিন করতে পারবে, কোনো চরিত্রকে তুমি কল্পনা করতে পারবে। ঠিক আছে? সেটা এই পাঁচটার জিনিসের মধ্যে আনতে পারবে। কিন্তু এখানে যে প্রবন্ধ জিনিসটা আছে, এই প্রবন্ধের ভেতরে তুমি কোনো চরিত্রকে ইনক্লুড করতে পারবা না। হ্যাঁ, তুমি কি করতে পারবা না? কোনো চরিত্রকে তুমি ইনক্লুড করতে পারবা না। চরিত্রকে তোমাকে কি করতে হবে? এখানে থাকবে না। এটা হচ্ছে একটা সমাজের মধ্যে যে বিষয়টা অরাজকতা, সমাজের মধ্যে কি আছে? অরাজকতা, বা সমাজের একটা উইক পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করা হয়, সেটার নামই হচ্ছে প্রবন্ধ। এর মধ্যে একটা প্রবন্ধ, সেটা হচ্ছে কি বই পড়া। আমরা পড়বো, আমার খুবই প্রিয় একটা প্রবন্ধ বই পড়া। বই পড়ার সাথে কি সম্পর্ক আসো? প্রথমে আসে চলে যায় লেখক পরিচিতি সম্পর্কে। লেখকের জন্ম 7ই আগস্ট 1868 সাল, যশোরের পৈতৃক নিবাস পাবনায়, মৃত্যু 2রা সেপ্টেম্বর 1946। সাহিত্যিক ছদ্মনাম বীরবল। ছদ্মনাম বলতে কি বোঝায়? ছদ্মনাম বলতে আসলে একটা নাম, একটা লেখক তার নিজের নামকে যেভাবে ইউজ করতে পারে। ঠিক আছে? অর্থাৎ তার প্রকৃতি একটা নাম, এটাকেই বলা হয় বীরবল। সরি, প্রমোদ চৌধুরীর আছে, তার নাম বীরবল। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে অবদান, তার বাংলা সাহিত্যে কি কি অবদান আছে। তিনি বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রবর্তন করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সবুজ পত্র পত্রিকায় এই সম্পাদনা প্রকাশিত হয়। মানে একটা সময় মানুষ সাধুরীতিতে কথা বলতো। যেভাবে কিভাবে সাধুরীতিতে কথা বলতো? মনে করো কথা বলতো, আমি প্রত্যাহ স্কন্ধে ব্যাগ লইয়া তোমার সামনে উপস্থিত হইয়া কি করিতেছিলাম জানি না, মোর জানু মৃত্তিকা স্পর্শ করিয়া তোমাকে বলিতে চাহি, বলিতে চাহি। এই যে মোর জানু স্পর্শ করিয়া, জানু মানে কি বলো দেখি? বলো, জানু, মোর জানু মৃত্তিকা স্পর্শ করিয়া, জানু মানে কি? হ্যাঁ, তোমরা আবার বললো না যে ওই জানু, মনু, ময়না পাখি, টিয়া, ওইগুলা না। এই জানু মানে কি? এই জানু মানে বলা হয় কাকে? হাঁটু। হাঁটু মানে জানু। অর্থাৎ এই শব্দগুলা ব্যবহার করা হতো আগে আগে সাধু ভাষায়। তা প্রমোদ চৌধুরী আইসা বলতেছে আমরা জানু লিখবো কেন, আমরা হাঁটু লিখবো। হ্যাঁ, অর্থাৎ এইভাবে আর কি চলিত রীতির প্রবর্তক হয় আর কি। ঠিক আছে? গ্রন্থ বলি, দেখো, কাব্যগ্রন্থ, সনেট, পঞ্চসাত, পদাচারণ ইত্যাদি। প্রবন্ধ ছিল বীরবলের হালখাতা, রায়াতের কথা, প্রবন্ধ সংগ্রহ। গল্প গ্রন্থ ছিল চার ইয়ারির কথা, আহুতি, নির্লোহিত। এইগুলা হচ্ছে তোমার তার গল্প গ্রন্থ। অর্থাৎ এটা ছিল তার টোটাল গ্রন্থাবলী। এই গ্রন্থগুলার ভেতরে এইগুলা ছিল তার তিনটা গ্রন্থ। অর্থাৎ মূলত প্রমোদ চৌধুরী মূলত প্রবন্ধ রচনা করতেন। প্রবন্ধের প্রতি তার ব্যাপক একটা টান ছিল আর কি। আসো আমরা প্রথমেই পড়ি। বই পড়ার শখটা মানুষের সর্বশেষ শ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে ভালো করে পড়ায় শোনো। বই পড়াতে পরামর্শ দিতে চাই না। প্রথমত, যে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। মানে মানে আমাদের দেশ এমন একটা দেশ যে দেশে কেউ শখ করে বই পড়ে না। তুমি একটা মাটি কাটে, একটা রিক্সা চালক, তার ছেলে পড়াশোনা করতেছে, বা তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বড় হয়ে পড়ালেখা শিখে কি হতে চাও? বলো তোমরা দেখি কমেন্টে, তুমি পড়ালেখা শিখতেছো কি হতে চাও? বলো। আহ কে হতে চায়? ডক্টর, এই যে ইঞ্জিনিয়ার, ডক্টর, ইঞ্জিনিয়ার, তোমরা সবাই কি হতে চাই? ডক্টর হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও। আর একজন আপু কই হতে চাই, একজন কি জানি নাম, ওর নাম আপু কই, ও হতে চায় আপু কই। আচ্ছা, যাই হোক, ওকে আল্লাহ যেন আপু বানায়, আপু কই হইতে চায়। আচ্ছা, এখন বলতেছে কি, হ্যাঁ তোমাদের কি হোক, এই যে, আচ্ছা যাই হোক, এখন বলতেছে
আচ্ছা, হ্যাঁ, দেখো তোমাদের হ্যাঁ, এই দেখো কেউ একটা মানুষ নাই এখানে, কেউ বলে নাই যে আমি পড়ালেখা করে কিছু শিখতে চাই। বুঝতে পারছো? মানে কেউ একটা তোমরা একটা কথা এখানে কেউ বলো নাই যে আমি পড়ালেখা করে কিছু শিখতে চাই, কিছু জানতে চাই। এইটা আমরা কেউ বলি নাই। সবাই বলতেছি দেখো কি, আমরা পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই। কিন্তু আসলে আমাদের পড়ালেখার উদ্দেশ্যটা কি এটা, যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া? না, এটা কিন্তু না। অর্থাৎ এটা কিন্তু তার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা কি হওয়া, কিছু জানা, কিছু আমাদের ব্রেনটাকে কোনো কিছু জানানো। এই জন্য ওই এখানে প্রমোদ চৌধুরী বলতেছে আমি কাউকে শখ করে বই পড়তে বলতে পারি না। ঠিক আছে তো? অর্থাৎ কাউকে শখ করে আমি কি করতে পারি না, বই পড়ার বলতে পারি না, কারণ আমরা শৌখিন নই। আমরা পড়ালেখা করি কোনো কিছু পাবার উদ্দেশ্য। দ্বিতীয়ত, অনেকে এটা কুপরামর্শ মনে করবেন, কেননা আমরা এখনো ঠিক শখ করবার সময় নয়। কারণ আমাদের এখন কেউ শখ করতে চায় না, পড়ালেখা করতে চায় একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে দুঃখ কিভাবে দেশে মানুষ সুন্দর জীবন ধারণ করায় যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক বা নির্মম ঠেকবে। মানে তুমি একটা মানুষ হিসেবে আমরা কি করব, মানে আমি যদি বলি এই তুমি আজ থেকে, একজন না খেয়ে মরতেছে, তুমি বলতেছো এই আজ থেকে পড়ালেখা করবা কোনো কিছু জানার উদ্দেশ্য, কোনো কিছু শেখার উদ্দেশ্য, তখন ওই প্রমোদ চৌধুরী বলতেছে এইগুলা বললে আসলে আমাদের দেশে বললে আসলে আমি মায়ের খাওয়া ছাড়া আর কোনো মানে কোনো রাস্তা থাকবে না। কারণ আমি যদি বলি তোমার ছেলেকে স্কুলে পাঠাও কোনো কিছু শেখার উদ্দেশ্য নিয়ে, তাহলে এটা ভুল হবে, সবাই আমাকে মারবে, পিটাবে। বলছে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে অর্থাৎ আমরা, দেখো, সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। সাহিত্যের যে রস আছে একটা, এটা আমরা উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার যে ফল লাভের জন্য আমরা দুই হাত পেতে দাঁড়িয়ে থাকি, যে হ্যাঁ আমারে এটা দাও, আমাকে ওটা দাও। হুম। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ উদ্দাহ মানে আমরা দুই হাত পেতে সবসময় কি করি, আমরা পেতে থাকি যে আমাকে এটা দাও, আমাকে আজকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। কিন্তু সাহিত্য থেকে যে একটা রস আস্বাদন করা যায়, একটা জ্ঞান আস্বাদন করা যায়, এটা আমরা জানি না। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বলা চোখের জল দুই দূর করবে, এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমার চোখকে দেখতে পাইনি। এখন লেখকই বলতেছে আমিও একেবারে মানাও করতে পারি না যে আসলে তোমরা পড়ালেখা করো না, পড়ালেখা করো কোনো কিছু জানার উদ্দেশ্য নিয়ে, কেননা আমাদের দেশ এখনো অমন দেশ হয়ে উঠতে পারে নাই, যে আমাদের রোগ শোক দুঃখ দুর্দশাগ্রস্ত একটা দেশ, তাই না? আমাদের এখন ওই যে ওই শিক্ষার মাধ্যমে কোনো চাকরি পাইতে পাওয়ার জন্য পড়ালেখা করতে হবে। শিক্ষার মহত্বে আমি বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নয়। এই একটা বিশাল লাইন বলেছে। বলতেছে কি, তুমি সাহিত্য চর্চাই হচ্ছে শিক্ষার প্রধান উদ্দেশ্য। মানে একটা সাহিত্যের মধ্যে সবকিছু আছে, এখানে বিজ্ঞান আছে, এখানে মনোবিজ্ঞান আছে, এখানে ইতিহাস আছে, সবকিছু আছে সাহিত্যের মধ্যে। সুতরাং সাহিত্য যে শিক্ষার প্রধান অঙ্গ নয়, এই নিয়ে তার কোনো কি নয়, অঙ্গ, সে বিষয়ে তার কোনো সন্দেহ নয়। লোক যে তার সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। অর্থাৎ শিক্ষার ফল, তুমি আজকে একটা মানুষের এখানে কাজ করতেছো, বিনিময়ে টাকা তোমার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, হয়তো বা রাতে দিবে, অথবা দুপুরে দিবে, অথবা কিছুক্ষণ পরে দিবে। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যার ফল হাতে হাতে পাওয়া যায় না, অনেক বছর পরে পাইতে হয়। ঠিক আছে? এবং এর নগদ বাজার দর নেই। নগদ বাজার দর মানে এর নগদ কোনো মূল্য নাই। অর্থাৎ এই কারণে ডেমোক্রেসি, এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসি মানে কি, গণতন্ত্র, অর্থাৎ গণতন্ত্র, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যে দেশে, সে দেশে সবসময় অর্থ বুঝে, সাহিত্যর কথা বুঝে না। দেখো না আমাদের দেশে একটু করোনা বাড়লেই শিক্ষা প্রতিষ্ঠান সবার আগে বন্ধ হয়, তাই না? কারণ আমার দরকার নাই, এখানে আমার নগদ বাজার দর নাই, আমার কোনো উপকার নাই, এই জন্য আমার বন্ধ হয়, শিক্ষা প্রতিষ্ঠান সবার আগে বন্ধ হয়। আর দেখবা যত বিজনেস বিষয়গুলো আছে ওইগুলো সবসময় খোলা থাকে,
কেননা ডেমোক্রেসি সবসময় অর্থ খুঁজে। গণতন্ত্র যে দেশে প্রতিষ্ঠিত হয়েছে সে দেশে সবসময় মানুষ কি খুঁজে? অর্থ খুঁজে, শিক্ষা খুঁজে না। ঠিক আছে? তো এই জন্য অর্থের সার্থকতা বুঝে, কোনো কিসের বুঝে না, তোমার শিক্ষার সার্থকতা বুঝে না। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিল সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝলে সকলেই হতে চায় বড় মানুষ। অর্থাৎ ডেমোক্রেসি সবসময় শিক্ষিত করতে চেয়েছিল, শিষ্য তাদের উল্টো করে বুঝেছে আর কি। গুরুরা চেয়েছিল সকলকে সমান করতে। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে সবাই চেয়েছিল যে সবাই সমান থাক, কেউ বড় লোক কেউ গরিব লোক এইটা যেন না থাকে, কিন্তু সবাই মানুষ উল্টো বুঝে বড় লোক গরিব লোক হয়ে গেছে। ভাই এভাবে বললো মারে কাওয়া লাগতে পারে। আচ্ছা, কি বললে কি মরা লাগতে পারে? তোমাদের বাংলিশ যেভাবে তোমরা বলো, মা গো মা, একেবারে ভাষার একেবারে 14টা বেজে যায় আর কি। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলোই আত্মসাৎ করেছি। এই কারণে স্পষ্ট ব্যাধি সংক্রমণ স্বাস্থ্য নয়। অর্থাৎ ব্যাধি সংক্রমক স্বাস্থ্য নয় বলতেছে যে আমরা কি করতে পেরেছি, আমরা ডেমোক্রেসি আসে আসলে দেশে অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা ওইটা দেখি নাই, আমরা শুধু তার দোষগুলাই দেখেছি। এই জন্য বলতেছে আমাদের রোগ শোকের দেশে, অর্থাৎ ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় বলতে বোঝাচ্ছে যে রোগী যেখানে আছে সেখানে স্বাস্থ্য তোমার সেখানে ভালো হওয়া খুব কঠিন, তোমার রোগ আগে নির্ণয় করতে হবে। বলতেছে তা বলতে অপর স্বাস্থ্যের ভেতরে যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, তার পুরো মনটাই সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। অর্থাৎ মনে করো তুমি একটা মানুষ সম্পর্কে জানতে চাও বা কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাও, তাহলে তুমি যদি তার বিষয় সম্পর্কে আলোচনা করতে চাও তাহলে অল্প অল্প করে পাবা। কিন্তু সাহিত্য হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটাকে কি বলা হয়, বলতেছে সাহিত্য এমন একটা জিনিস যেখানে কি করা হয়, সাহিত্যের সবকিছু শিক্ষা দেয়া হয়, তুমি একদম এ টু জেড সব জ্ঞান পাবা, অল্প জ্ঞান অল্প এটা পাবা না। অতএব দাঁড়ালো যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্ত নেই, তাই না? ধর্মের চর্চা কি মন্দিরে হয়? মন্দিরের বাইরেও করা চলে নাকি? ডেমোক্রেসির গুরু কারা? ডেমোক্রেসির গুরু চিনো না? ডেমোক্রেসির গুরু আমাদের দেশে যেমন ডেমোক্রেসির গুরু কারা ছিল, ডেমোক্রেসির গুরু কারা ছিল, যেমন যে কোনো দেশের ডেমোক্রেসির গুরু কারা হয়, মানে গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে বোঝাচ্ছে, এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে এভাবে বলা যায় না তো। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ এমন আর কি, এক এক সময় এক একজন এসে প্রতিষ্ঠা করেছে ডেমোক্রেসি বা গুরু মানে গণতন্ত্র, ওদের কথা বলেছে আর কি। হ্যাঁ, বলছে অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে। আচ্ছা দেখো একটা ভালো লাইন বলতেছে, দেখো ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চায় গুহায়, নীতির চর্চা ঘরে, বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। বলতে তুমি যে কোনো চর্চা, যে বিষয় তুমি চর্চা করতে চাও, হ্যাঁ, যেখানে যে চর্চা তুমি করতে চাও, ঠিক আছে না, তুমি সেখানে কি সেই চর্চায় তুমি করতে পারবা। হ্যাঁ, যেমন ধর্মের চর্চা তুমি মসজিদেও করতে পারবা, মন্দিরেও করতে পারবা, তুমি বাইরের যে কোনো জায়গায় করতে পারবা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি জ্ঞান চর্চা করতে চাও তাহলে তোমাকে লাইব্রেরিতেই যেতে হবে, কারণ লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ কি করে, ইচ্ছা করে যায়, এবং যেখানে মানুষ ইচ্ছা করে যায় সেখানে মানুষ সবচাইতে ভালো শিক্ষা গ্রহণ করে। যেমন তুমি মনে করো স্কুলে যাও, স্কুলে যদি তোমার মা পিটাই পিটায় বলে যা যা তুই স্কুলে যা স্কুলে যা, তুমি কিন্তু ওখানে স্কুল থেকে যাও, ওখানে স্কুলে তুমি যাও, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তুমি স্কুলে যাচ্ছ জোর জার করে তোমাকে স্কুলে পাঠাচ্ছে, কিন্তু তোমার মন চাচ্ছে না স্কুলে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু লাইব্রেরি থেকে তোমার আম্মু কোনোদিন জোর করে পাঠায় যা লাইব্রেরিতে যা, লাইব্রেরিতে গিয়ে পড় নাইলে তোর বাস দিয়ে পিটামু, এটা কি কয়? কয় না। কিন্তু তুমি ইচ্ছা করে যাও, লাইব্রেরিতে গিয়ে যারা পড়াশোনা করে তারা তাদের মনের ইচ্ছাতে ওখানে যায়, গিয়ে তারা তাদের পড়াশোনাগুলো ওখানে কমপ্লিট করে। সুতরাং এখানে লাইব্রেরি হচ্ছে একটা কি করা, অর্থাৎ চাই কি মানে কি, চাই কি মানে কি বললাম, চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চা চাই, চাই চাই কি মানে চাই, চর্চার জন্য চাই লাইব্রেরি, মানে তুমি চাও, চাই মানে চাও, ওয়ান্টেড, কি অবস্থা, চাই মানেও জানো না রে, বাক্য সাহিত্যের চর্চা চাই লাইব্রেরি, সাহিত্যের চর্চার জন্য তুমি ওয়ান্টেড,
বা ওয়ান্ট লাইব্রেরি, এমন আর কি। এই চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশ তত বেশি উপকার হবে। উপকার বলতে এখানে জ্ঞান চর্চার কথা বলেছে। হ্যাঁ, জ্ঞানের বিস্তার ঘটবে তত বেশি। আমাদের মনে হয় এই যে, বলতে আমাদের মনে হয় এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, স্কুল কলেজের চাইতে একটু বেশি। মানে বুঝছো লাইনটা? আমরা বাংলি ভাষা ডোন্ট নো। দাঁড়ালো শব্দের অর্থ কি ভাইয়া? দাঁড়ালো, দাঁড়ালো মানে কি? এ কোথায় আসলাম? দাঁড়ালো শব্দের অর্থ কি? কি দাঁড়ালো মানে কি? কি হলো? এখানে দাঁড়ালো শব্দের অর্থ হচ্ছে কি হলো আর কি। আচ্ছা, যাই হোক, এখানে বলতেছে আমাদের মনে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে। এখানে দেখো একটু ভালো আর কি মেরো না, এখানে আসো ভালো অর্থ বলতে। এখানে একটা বিরাট লাইন আছে দেখো, আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে বেশি। মানে কি? কেন হাসপাতালের চাইতে আমাদের লাইব্রেরির প্রয়োজনীয়তাটা বেশি। ঠিক আছে তো? অর্থাৎ এখানে বলতে আমাদের দেশে, আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। মানে কি? আমাদের দেশে যত পরিমাণ হাসপাতাল আছে তার চাইতে বেশি প্রয়োজন কি লাইব্রেরির প্রয়োজন। কেননা লাইব্রেরি হচ্ছে আমাদের মনের সার্থকতা পূরণ করে, আমাদের মনটাকে কি করে, ব্রড করে। কারণ তোমার মন যদি ভালো থাকে, তোমার মানুষের একটা জিনিস মনে রাখবা, যে মানুষের রোগ হয় কিন্তু মনের কারণে। মন খারাপ হয়, শরীরের আস্তে আস্তে অন্য জিনিসগুলো ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে তো? অর্থাৎ মনের হাসপাতাল সমান সমান লাইব্রেরি। হ্যাঁ, এটা হইতে পারে, ডেফিনেটলি গুড। এই কোশ্চেন যে বলেছে তাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ তুমি মনে করবা লাইব্রেরি কি, মনে করবা যে একটা হাসপাতাল, মনের হাসপাতাল। সুতরাং স্কুল কলেজের চাইতে একটু বেশি দরকার, স্কুল কলেজ যত পরিমাণ আছে তার চাইতে বেশি দরকার লাইব্রেরি। যাতে স্টুডেন্টরা যাক, লাইব্রেরিতে যাক, গিয়ে পড়াশোনা করুক, তাদের মনের ইচ্ছায় যাক। ঠিক আছে তো? এমন শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করা নয় কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয় কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারে, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, কিন্তু বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি আর কিছু পারেন না। ভালো করে দেখো, একটা কথা শোনো। মনে করো একটা শিক্ষক তোমার স্কুলের শিক্ষক। তোমার স্কুলে কি হয়, মনে করো একটা শিক্ষক আছে, সেই শিক্ষক কি তোমাকে কখনো A+ পাওয়া দিতে পারবে? হ্যাঁ, তোমাকে কি কোনো দিন স্কুলে A+ পাওয়াতে পারবো? মনে করো আমরা যারা তোমাদেরকে পড়াই, আমরা কি তোমাদের কখনো A+ পাওয়া দিতে পারবো? মনে করো তুমি যদি এমন একটা সিস্টেম থাকতো যে, মনে করো তোমাদের এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে মানে ঘাড়ে উঠায় আনিয়া তোমাদেরকে আমাদের ঘাড়ে উঠাইতে হবে, ঘাড়ে উঠায় নিয়ে 1 কিলোমিটার রাস্তা হাইটা যদি তোমাদের ওখানে নামাই দিয়ে আসতে পারি, প্রত্যেক কোনো টিচার যদি কোনো স্টুডেন্টকে ঘাড়ে উঠায় আনিয়া যদি 1 কিলোমিটার দূরে গিয়ে তাকে ওখানে রেখে আসতে পারে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট A+ পাবে। তাহলে তোমার গার্জেনটা কি করতে, এনি হাও প্রত্যেকটা টিচার বা আমরা যারা শিক্ষক বা শিক্ষিকা আছি, তাদেরকে তোমরা কি করতা, হায়ার করতা। কইরা আমার মেয়েকে বা আমার ছেলেকে তোমরা এখানে পৌঁছায় দিয়ে আসো, তাহলে আমার ছেলে মেয়ে A+ পাবে। এমন কি কোনো নিয়ম আছে? এমন কিন্তু কোনো নিয়ম নাই। আমরা কি করতে পারি, আমরা তোমাদেরকে রাস্তা দেখাইতে পারি, বি কেয়ারফুল। দেখো, আমরা তোমাদেরকে এমন একটা রাস্তা দেখাইতে পারি যে এই রাস্তাতে যেও না, এই পথ দিয়ে তুমি এখানে তোমার স্থান, তুমি এই একটা রাস্তা আছে আর এই একটা রাস্তা আছে। আমি তোমাদেরকে কি দেখাইতে পারি, যে তুমি যখন তোমার এখানে তোমার অ্যাপেক্স পয়েন্ট, এই অ্যাপেক্স পয়েন্টটা তোমার এখানে, তাহলে আমি যদি বলি যে তুমি এই রাস্তা দিয়ে যাও, বিকজ এই রাস্তাটা সহজ সরল, তুমি এইভাবে যাও, এখানে এখানে পা ফেলো, ফেলে এখানে তুমি যাও, তাহলে তুমি এই অ্যাপেক্স পয়েন্টে যেতে পারবা। আর আমি তোমার আর আর তুমি কি করতে পারো, এইখানেও কিন্তু একটা রাস্তা আছে, এটা আঁকা বাঁকা রাস্তা, এটা ডিস্ট্রয়িং একটা পথ, যেটা তোমাকে কি করবে, ডিস্ট্রয় করে দিবে। তুমি তোমার অ্যাপেক্স পয়েন্টে যেতে পারবা না, অর্ধেক রাস্তায় তুমি কি হয়ে যাবে, হাল ছেড়ে দিবা।
কিন্তু আমরা কিসের জন্য আছি? আমরা আছি এই সহজ পয়েন্টটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে, যাতে তুমি তোমার অ্যাপেক্সে যেতে পারো, তোমার অ্যাপেক্স পয়েন্টে যেতে পারো, ঠিক না? অর্থাৎ চূড়া। অ্যাপেক্স মানে কি? অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, চূড়ান্ত স্থান, বা কোথাও চূড়া বোঝায়, হাই পয়েন্ট। অর্থাৎ এখানে তুমি কি করতে পারো? যেতে পারো। এইটাই হচ্ছে তোমার রাস্তা। আমরা শুধু এইটা করতে পারি, কিন্তু তোমাদের কি কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, তোমাদেরকে নিজেদের কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে দিয়ে এখানে যেতে হবে, এই চূড়ান্ত পয়েন্টে তোমাদেরকে যেতে হবে, হাই পয়েন্টে যেতে হবে, তাই না? সুতরাং এইটার কথা এই লাইনটুকুলাতে বলেছে, একটা শিক্ষক তোমাকে কখনো কি করাইতে পারে না? এ প্লাস পাইতে পারে না, তোমাকেই এ প্লাস পেতে হয়। আমরা শুধু একটা রাস্তা দেখাই দিতে পারি, মনোরাজ্যের রাস্তা, একটা ভালো রাস্তা, ভালো পথের রাস্তা, কিন্তু এই রাস্তাটা কিন্তু হাঁটতে হবে তোমাকে। শিক্ষকের কাজই হচ্ছে এটা। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, যিনি যথার্থ গুরু, দেখো এখানে পরে আবার কি লাইনটা বলেছে, যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন, তার আত্মহুতির সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন, সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে, বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। আমি যে কথাটা বললাম, উত্তর সাধক মানে কি? আমরা শুধু রাস্তা দেখাই দিতে পারি, ভালো রাস্তা, খারাপ রাস্তা, যে তুমি এই পথে যেও না, এই পথে তুমি গেলে তোমার লাইফ তুমি পৌঁছাইতে পারবা না, তুমি অঙ্কটা এইভাবে করো না, তুমি বাংলাটা এভাবে পড়ো না, তুমি কোশ্চেনটা এভাবে লিখো না। আমরা শুধু এটা করতে পারি, কিন্তু লিখতে হবে তোমাকে, ঠিক আছে তো? আমাদের অর্থাৎ যেখানে কি হলো, অর্থাৎ শিষ্য নিজের মন নিজে গড়ে তুলতে পারেন, তবে শিক্ষক হইতে হবে ওইসব শিক্ষক যে কি করতে পারে, যারা ছাত্রছাত্রীরা তাদের মনের যে একটা সুপ্ত একটা বিষয় আছে ওটা জাগ্রত করতে পারে, তারা যাতে বুঝতে পারে যে না, আমার ভেতরে এই মনোরাজ্যের ঐশ্বর্য কি। মনোরাজ্যের ঐশ্বর্য মানে তুমি তোমার মনের রাজা হতে পারবা, যেখানে অনেক কিছু আছে, এইটা আমরা জাগ্রত করে দিতে পারি, এটাই। নেক্সট আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। আসলে এখানে আসো, সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, যারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক, ঠিক আছে? এর ফলে ছেলেরা শারীরিক মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। মানে আমাদের ওইটা দেখার বিষয় নাই, অর্থাৎ বর্তমান স্কুল কলেজের বিষয়টা হয়ে গেছে একেবারে টোটালি উল্টো। আমাদের দেখার বিষয় নেই কে কি শিখলো, কে কি জানলো, কে কি বুঝলো, দ্যাটস নট ম্যাটার ফর মি। আমার কথা হচ্ছে তুমি কিছু আমি পড়াইলাম, তুমি কালকে এটা পড়ে দিয়ে যাবা। এখন তুমি কি করবা? বাসায় গিয়ে মুখস্থ করবা, এই গরুর দুইটা পা একটা লেজ, হ্যাঁ, এইভাবে শুধু কি করবা? মুখস্থ করবা, করে পরের দিন এসে শুধু বমি কইরা দিবা। মানে কি দিয়ে বমি করবা? কলম দিয়ে বমি করবা। পর এক সপ্তাহ পরে ওই যে আমরা পড়ি না, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, যে আব্বু গোসল করতে গেছে, বই বন্ধ করছি, আমার চরিত্র শেষ। আব্বু গোসল করতে গেছে, আব্বুর পকেট থেকে 10 টাকা নিয়ে নিছি, কেমনে আমার চরিত্র অমূল্য সম্পদ হইলো? মানে কি, যে আম্মু বাইরে গেছে, আম্মুর ভ্যানিটি ব্যাগ থেকে 5 টাকা নিয়ে নিছি, তাহলে আমাদের চরিত্র ঠিক আছে? মানে আমাদের ওনা বলি, যতক্ষণ বই পড়ি ততক্ষণ চরিত্র ঠিক থাকে, বই বন্ধ করলাম চরিত্র বন্ধ হয়ে গেল, তাই না? এমন আর কি। আচ্ছা, আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিই এই কারণে যে এই স্থলে লোক স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজে বর্তমানে আমাদের যে অপকার করেছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়, তার কারণ আমাদের শিক্ষা বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল। অর্থাৎ ওই যে লেখক যেটা বলেছে, আমরা সবাই ডিস্ট্রয় হয়ে গেছি, আমাদের শিক্ষাকে কি হয়, আমাদের শিক্ষাকে একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আমাদের এটাকে কি করতে হবে? এটাকে আমাদের
এস্টাবলিশ করতে হবে। এখন এই ভাঙাচোরা বিল্ডিং নিয়ে তো আর তুমি থাকতে পারবা না। বলতেছে ভাঙাচোরা বিল্ডিংটাকে তুমি যদি শক্তিশালী করতে চাও তাহলে কি দরকার? তাহলে তোমার দরকার হচ্ছে কিসের দরকার? লাইব্রেরি দরকার। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যতই হারায় ততই তা দুর্লভ হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার সব অর্থ হচ্ছে জাতির জীবন শক্তির হ্রাস। অতএব কোন নীতি অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও না, ধর্মনীতিরও না। অর্থাৎ এক কথায় আমাদেরকে উন্নতের চরম শিখরে নিতে হবে। সরাগ মানে কি? সরাগ মানে সবসময় জেগে থাকা, সবসময় কি থাকা? এস্টাবলিশড থাকা, এমন আর কি। কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। কাব্যমৃতে মানে কি? মানে কাব্য শিক্ষায়, মানে সাহিত্য শিক্ষায়, এক কথায় সাহিত্য শিক্ষায় যে আমাদের একটা অমৃত ধরেছে। হ্যাঁ, যার আনন্দ নেই নির্জীব এ কথা মনে সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই এ কথাও তেমনি সত্য। আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে। বলতেছে যেটা নির্জীব মানে তোমার তুমি মানুষ চলতেছে শুধু, তোমার প্রাণ অ্যাক্টিভ নাই, তোমার কোনো কিছু ভালো লাগে না, তার মানে তুমি একটা নিরানন্দ জীবন করতেছো, লাইফ লিড করতেছো। বলতেছে এটা শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এই বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলে আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম। সে বাক্য আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করার চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। কড়ি মানে কি? কড়ি মানে শক্ত জিনিস। কাউকে মনে করো কাব্য প্লাস অমৃত, হ্যাঁ কাব্য অমৃত। বলতেছে কি বলেছে? যে আমরা যে একেবারে খারাপ জীবন যাপন করতেছি, অর্থাৎ সাহিত্য দ্বারা আমাদের যে সাহিত্যের প্রতি যে আমাদের অরুচি, এই অরুচিটার জন্য আমাদের মাঝে মধ্যে কি করতে হয়? কড়ি লাগাতে হয়। মানে কড়ি মানে কি? লাঠি দিয়ে পিটাইতে হয়। হুম, মানে একেবারে তোমাকে মারতে হয়, সঠিক কড়া কথা বলতে হয়, না হলে আমরা আসলে বুঝি না কিছু। ঠিক আছে কিনা? অর্থাৎ এইটা আমাদেরকে, এইটা একটু ভালো করে পড়ো। বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচিত করা হয়েছে, এটি লাইব্রেরি বার্ষিক সভায় প্রবন্ধটিতে পঠিত হয়েছিল। এটা আর কি তোমরা একটু পড়বা, এটা আমার বলার কোনো অত বেশি কিছু নাই। শৌখিন মানে রুচিবান, সন্দিহান মানে সন্দেহযুক্ত, সোল্লাসে মানে আনন্দে, প্রচ্ছন্ন মানে গোপন, গতাসু মানে মৃত। হ্যাঁ, ওই যে মনে করো এখানে আরো কতগুলা ইম্পর্টেন্ট লাইন ছিল, যেমন হচ্ছে যখন আমরা মনে করো দুধ একটা উপকারী জিনিস, তাই না? মনে করো দুধ খাইতেছো, দুধ আমরা খুব উপকারী জিনিস। এখন তুমি মনোরঞ্জন কি ভাইয়া? মনোরঞ্জন মানে মনের আনন্দ বা প্রকাশ করার জন্য কোনো একটা মাধ্যম, এটাকে বলে মনোরঞ্জন। আচ্ছা, বলতেছে যে একটা, আমরা জানি যে দুধ একটা উপকারী জিনিস। এক গ্লাস দুধ তুমি খাইতে পারতেছো, এটা কিন্তু উপকারী। আরো এক গ্লাস তুমি খাইলা, এটা উপকারী, তারপরে তোমার খাইতে ভাল লাগতেছে না। কেউ যদি তোমাকে জোর করে খাওয়ায়, কিন্তু ওই 2 গ্লাসের পরে যেগুলা যাবে ওইগুলা কিন্তু বিষাক্ত জিনিস ঢুকবে তোমার কাছে। আমরা জানি এটা উপকারী, কিন্তু তোমার জন্য আর তখন উপকারী না, কারণ তুমি এটা চাচ্ছ না। বলতেছে ঠিক তেমনি আমরা যখন পরে কি করো, তুমি যখন জোর করে তোমাকে খাওয়ানো হয়, খাওয়ানো হইলে তোমাকে কি হয়ে যায়? তুমি কিন্তু এটাকে বমি করে ফালায়া দাও, বমি করে ফালায়া দাও না? এই যে এইটাকে বলতেছে লেখক, এইভাবে বলতেছে যে আমাদের কিসের দরকার নাই? আমাদের জোর করে খাওয়ানোর দরকার নাই। বলতেছে কিন্তু আমরা স্কুল কলেজ যেগুলো আছে, এই স্কুল কলেজ গুলাকে কি করা হয়? স্কুল কলেজ গুলাকে ঠিক তেমনি তেমনি কি করা হয়? তেমনি কিন্তু ওই যে আমাদের আমাদের কি করে বলতো? একজন বলতেছে মন্দাগ্নি মানে কি? মন্দাগ্নি শব্দটা হচ্ছে ক্ষুধার অল্পতা, মানে কি? অজীর্ণতা, মানে তোমার ক্ষুধা লেগেছে কিন্তু তুমি খাইতে পারতেছো না, এমন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দাগ্নি, এটা যেন মনে থাকে আর কি। হ্যাঁ, একজন কোশ্চেন করলো এটা দেখলাম। আচ্ছা, আমি পড়াইতেছিলাম ওইদিকে কনসেন্ট্রেশন চলে গেছে, আবার একটু বলি। ওই যে এখন কি করে, তুমি স্কুলে যাও, স্কুলে গিয়ে তোমার একটা কোশ্চেন পড়তে খুব পছন্দ হয়েছে,
তুমি মুখস্থ করে ফেলছো, পরে তোমার দিছে কি 10টা কোশ্চেন, তুমি কি করো বাকিগুলা জোর করে করে মুখস্থ করে ফেলো, পরে পরীক্ষার খাতায় গিয়ে কি করো, বমি করে দাও। কি দিয়ে বমি করো? কলম দিয়ে বমি করো, যেটা আমাদের কি নাই, প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে তো? অর্থাৎ এইটা যেন সবার মনে থাকে, শিক্ষা গেলানো হয় পরে আমরা বমি করে দিই। হ্যাঁ ভালো। এই যে এমন আর কি, নোট গোলানো হয়। তার মানে তো ভাই আজ থেকে বাসায় গিয়ে কোনো পড়াশোনা হবে না নাকি? কারণ ভাইয়া বলেছে যে আমরা জোর করে কোনো কিছু পড়বো না। আরে বেটা, তোমার তো স্টুডেন্ট, তুমি তো কিছু পড়া দরকার। আম্মু বলছে, আম্মু দেখো কি বলছে ভাইয়া, আমাদের জোর করে কোনো কিছু পড়ানো উচিত না। তার মানে তুমি যদি সারাদিন কিছু নাই পড়ো, তাইলে আর কিছু পড়ার নেই। তাদের কথা বলেছে যারা কি করে, যারা প্রতিদিন কিছু না কিছু পড়ে, তাদের কথা বলা আছে। আর তুমি যদি কোনোদিন নাই পড়ো, লাইব্রেরিতেও যাও না, স্কুলেও যাও না, বইও খুলো না, তা তোমাদের কথা কিন্তু এই তোমরা অ্যাপ্লাই করো না আবার বাস্তব লাইফে এগুলা। প্রমোদ চৌধুরীর মতে আমরা কিসের উপভোগ করতে প্রস্তুত নই? হ্যাঁ গুড, এটা অনেকেই পারবে, এটা সহজ আছে। দাও দাও সবাই আনসার দাও। 3 সেকেন্ড টাইম দিলাম। এখানে আনসারটা আসলে একটু কনফিউশন কোশ্চেন আছে। এখানে সৃজনশীলতা অর্জনও হয়, আবার বুদ্ধির জাগরণও হয়। হ্যাঁ, তোমরা যেটা দিবা সেটাই হবে। এইখানে এই দুইটা আনসার যারা দিয়েছো তাদের আর কি আনসার দুইটা হবে, বুদ্ধির জাগরণ প্লাস সৃজনশীলতা অর্জন। ঠিক আছে? হুম, ওকে। আচ্ছা, এখানে আসো বলতে লেখক পরিচিতিতে চলে যায়। জন্ম এত সালে, মৃত্যু এত সালে। দেখবা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা 2টা খণ্ড, বাংলা ভাষার ব্যাকরণ, কালজয়ী সম্পাদনা, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, তিনি আলাওলের পদ্মাবতী, আর হচ্ছে বিদ্যাপতি শওকত। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, পত্রিকা আঙ্গুর, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শিশু পত্রিকা আঙ্গুর তার সম্পাদনায় প্রকাশিত হয়। পল্লী গ্রামের শহরে কত গায়ক বাদক? আমরা দেখবো পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য বলতে পল্লীর পরতে পরতে যে সাহিত্যগুলা পড়ে থাকে আর কি, সেইগুলাকে বলা হয় পল্লী সাহিত্য। হ্যাঁ আসো, বলতে পল্লী গ্রামে শহরের কোনো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিয়েছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। মানে পল্লীর প্রত্যেক পরতে পরতে আসলে সাহিত্য ছড়িয়ে আছে। তুমি কি চাও? সবকিছুই তো পল্লী। দেখো তুমি যা আছে, সাহিত্য বলতেই কিন্তু গ্রাম অঞ্চলকে ইন্ডিকেট করে, তাই না? তুমি যে যাবা, যে সাহিত্যকেই তুমি দেখবা, দেখবা যে পল্লী সাহিত্য ছাড়া কিছু নাই। বলতেছে কিন্তু বাতাসের মধ্যে বাস করে, বলতে বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরের মধ্যে ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দিয়ে দেখিয়েছিলেন, সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকে কেন লুকিয়ে আছে। ময়মনসিংহ গীতিকা মানে, মানে সে সংগ্রহ করেছিল সবকিছু নিয়ে। ঠিক আছে তো? অর্থাৎ সবকিছু নিয়ে তারা কি করেছিল, ওইটাকে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিল। এর মধ্যে অনেক কিছু ছিল, পল্লী ভাওয়ালিয়া বিভিন্ন কিছু সংকলন ছিল। তখন তিনি বলতেছে, বুঝাইছিল দেখো কত কিছু আছে। আরব্য উপন্যাস আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা, 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। তোমরা ওই যে গোপাল ভাঁড় দেখো নাকি? গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় দেখো? হ্যাঁ, আমি কিন্তু এখনো গোপাল ভাঁড় দেখি। আমার অনেক প্রিয় একটা গোপাল ভাঁড়, আমি এখনো দেখি। বিলিভ মি আর নট। মানে আমি এখনো দেখি, এখনো বাসায়। এই যে কিছুক্ষণ আগেও দেখছিলাম একটা পর্ব, রানী কিভাবে নাক ডাকে, না না, রানীর নাসিকা গর্জন পর্বের নাম, 821 পর্ব। অনেক দেখি আর কি। যাই হোক, আমার ভালো লাগে। এইগুলাও কিন্তু এক ধরনের পল্লী সাহিত্য, পল্লী সাহিত্যের অন্তর্ভুক্ত একটা জিনিস। তোমরা ওই যে আলিবাবা 40 চোর দেখেছো, এটাও কিন্তু একটা পল্লী পল্লী সাহিত্যের একটা আহ, মানে অন্তর্গত একটা বিষয়। হ্যাঁ,
অর্থাৎ এই যে এইগুলা হচ্ছে, হ্যাঁ ঠাকুরমার ঝুলি তো অবশ্যই, ঠাকুরমার ঝুলি, তারপরে তোমার হচ্ছে বা থলে, ঠাকুরমার ঝুলি বা থলে, এইগুলা সবই ওই পর্বটা আমিও দেখছি, দেখছো না? আচ্ছা যাই হোক, বলতেছে এই দেখো 40 পল্লীর উপকথাগুলোর মূল্য মূল্য কম নয়, আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলা বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সংখ্যা সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসীপুরীর ঘুমন্ত কন্যার কথা বা পক্ষীরাজ ঘোড়ার কথা শোনান না, তাদের কাছে বলে আরব্য উপন্যাসের গল্প কিন্তু ল্যাম্প টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। আজকে বর্তমান সমানায় কি তোমার কখনো দেখেছো নাকি যে কোনো বাচ্চাকে কোনো মা বা দাদা দাদিরা কোনো গল্প বলে? আমি যখন ছোট ছিলাম আমার নানি, আমি নানি বাড়ি মানুষ হয়েছে আমি নানির কাছে আর কি, কারণ আমি অনেক নানি বাড়ি পছন্দ করতাম, আমার নানি অনেক মামাকে আদর করতো আর কি। আমি আমার ফ্যামিলির ভেতরে আমার নানা মামা খালা এদের ভেতরে সবচাইতে বড় সন্তান এবং একমাত্র আদরের সন্তান ছিলাম, সবাই আমাকে আদর করতো আর কি। তা আমি নানির কাছে ঘুমাইতাম, নানি আমাকে গল্প শোনাতো ওনার কোলে শোয়া, বিভিন্ন রকমের গল্প। এই যে একটা ছিল রাজা, তার ছিল 7টা বউ, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা, কোনো বউয়ের বাচ্চা কাচ্চা হয় না। পরে কি করেছে, 6টা বা বউ শয়তান ছিল, আর ছোট বউটা ভালো ছিল। তা একদিন রাজা ওই পাহাড় থেকে একটা গাছ নিয়ে আসে শিলি বেটে খায়। তখন ওই 6 বউ বলে যে ছোট বউ তুই পানি নিয়ে আয়। ওই 6 বউ ওই যে মূল ওষুধটা বাইটা খায় ফেলে, আর ছোট বউ এসে দেখে যে কিছুই নাই। কি নাই? ওই ওষুধটা নাই। না থাকলে এখনো শিল চেটে চেটে খাই, শিল বা নোড়া, তোমরা শিল নোড়া চিনো কিনা জানি না, মানে পেশানোর জন্য কিছু আর কি। এখন ওটা কেটে খাই, খাইলে ওই 6টা বউয়ের কি হয়, এই বান্দর কুকুর ছানা বিড়াল ছানা হয়, আর ছোট বউয়ের সুন্দর ফুটফুটে একটা কি হয়, একটা রাজকন্যা ইয়ে হয়, রাজপুত্র হয়। তখন রাজা ওই 6টাকে বিদায় দিয়ে এই ছোটকে নিয়ে থাকে। এই যে এইসব গল্প শুনেছে আমার এখনো মনে আছে। আর বর্তমান জামানায় কি হয়, পোলাপান কি শুনে, ওই যে ইউটিউব ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে গান শুনে নাকি, এই ইউটিউব ছেড়ে দেয়, এই কি এর কার্টুন দেখে, কি সব কার্টুন ফাটুন এইগুলা দেখে, ইউটিউব না দিলে ভাত খাবে না নাকি, ইউটিউব ছেড়ে দাও নাইলে ভাত খামু না। মারা কি করে, ইউটিউব দেখাই খাওয়াই, জামানা বদল গায়া না রে। হ্যাঁ কি, আরো কি দেখা, তোমরা তো মনে হয় এখানে আমার তো স্টুডেন্ট আছে, 90% স্টুডেন্ট পাবজি খেলে। কি পাবজ না কি আছে না, PUBG পাবজ, না কি আর একটা না কি কি আগুন ফাগুন আছে না, কি আগুন, ও আচ্ছা আগুন ফায়ার ফ্রি, ফ্রি আগুন নাকি, হম, এই যে ফ্রি আগুন খেলো তোমরা। হম, তাহলে তোমরা কিভাবে তোমরা ঠাকুরমার ঝুলির গল্প শুনবা? তোমরা তো শুনবা সব ইয়ার বুলবুরে পোলাপাইন। আচ্ছা যাই হোক, হম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আমরা কি করলাম, এইভাবে আমরা কি শিখছি, এইভাবে চলে যাচ্ছে আমাদের পল্লী সাহিত্যগুলা, এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। একমাত্র এইগুলা রক্ষার দায়িত্ব কাদের? এইগুলা রক্ষার দায়িত্ব আমাদের ইয়াং জেনারেশনদের। তোমরা যদি সাহিত্য চর্চা ভালোভাবে করতে পারো, তাহলে এগুলা কি করতে পারবা, রক্ষা করতে পারবা, আদারওয়াইজ পারবা না। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুরমার ঝুলি বা ঠাকুরমার থলে, ঠাকুরদার থলে যথেষ্ট নয়। নাম বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলান হতো না। ঠিক আছে তো, অর্থাৎ আমরা এক কথায় প্রবাদ বাক্য জুড়ে দিই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই, ধরি মাছ না ছুঁই পানি। হ্যাঁ, বলতেছে কি এইগুলা কি ধরে দে, এর কিন্তু একটা অর্থ থাকে। সাহিত্য চর্চা কি করে করবো, এই যে সাহিত্য সম্পর্কে জানবা পড়বা এইভাবে, এই যে আপনি বাঁচলে বাপের নাম, এরকম আরো কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, এই যেমন ধরুন কলা ছুঁয়ে কলা রুইয়ে না কেটো পাত, তাতে কাপড় তাতেই ভাত, এটার কিন্তু একটা অর্থ আছে। এটা কিন্তু একটা খনার বচন। হ্যাঁ, খনার বচন, কিভাবে খনার বচন হয়েছে, দেখো, কলা রুইয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বুঝতে পারছো এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি মনে করো একটা কলা গাছ লাগিয়েছো, কলার বাগান দিয়েছো, তুমি কলার বাগান দিলেই কি সবকিছু শেষ হয়ে যাবে? সবকিছু কি তুমি এখানে শেষ করে দিলে? না, তুমি যদি ভেতরে ভেতরে অন্য ফসলও করতে পারো, তাহলে তোমার 2টা ফসলই হবে।
ঠিক আছে, কলা রুইয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, মানে কলার গাছের থোবরা আছে না, থোবরা, এই থোবরা দিয়ে তুমি এটাকে উপড়ায়, বাকিগুলা ফেলো না, এখান থেকে আরো অনেক কিছু হবে। বা কলা বাগান যদি তুমি করো, ওর ভেতরে ভেতরে বেগুন গাছ লাগাও, টমেটো গাছ লাগাও, তাহলে উপরে কলা হবে, নিচে টমেটো বেগুন হবে। ঠিক আছে, তো এই খনা কি? খনা, খনা হচ্ছে একটা মহিলার নাম, যার নাম ছিল লীলাবতী। নাম কি ছিল? লীলাবতী। লীলাবতী একটা রাজা, একটা রাজা ছিল, সেই রাজা, ওই যে রাজার একটা পুত্র ছিল, তার নাম মিহির। কি বললাম? মিহির। এই মিহির আর লীলাবতী, লীলাবতী ছিল খুবই শিক্ষিত, তাই মিহির আর লীলাবতীর মধ্যে বিশাল প্রেম ভালোবাসা হয়। প্রেম ভালোবাসা হইলে, এখন আবার মিহির বাবা ছিল রাজজ্যোতিষী। কি জ্যোতিষী? রাজজ্যোতিষী, অর্থাৎ রাজার জ্যোতিষী ছিল সে। কিন্তু সেই রাজজ্যোতিষীর ছেলে ছিল মিহি, আর এইদিকে ছিল লীলাবতী। লীলাবতীও ছিল একটা রাজকন্যা, অন্য একটা রাজ্যের, মাইমান সিংহের আর কি, অর্থাৎ সরি মুন্সিগঞ্জের। যাই হোক, এখানে রাজার রাজ ছিল হচ্ছে লীলাবতী। মিহি আর লীলাবতী দুইজন প্রেম করে ভালোবাসে, একজন আর একজনকে খুব ভালোবাসে। তা রাজজ্যোতিষীর রাজ্যে এই জ্যোতিষী অনেক ভুল তথ্য দেয়। কার কাছে? এই রাজাকে। তো একদিন এই রাজজ্যোতিষী অসুস্থ হইলে, ওর মেয়ে যখন অনেক, কি হয়, এই মেয়ে থাকে হচ্ছে তোমার অনেক শিক্ষিত, তখন এই রাজজ্যোতিষী বলে, আমি তো অসুস্থ, তাহলে মা তুমি তো জ্যোতিষ বিদ্যা নিয়ে পড়েছো, তুমি তাহলে আজকে আমার এখানে যাও। তা যাওয়ার পরে রাজাকে অনেক রকম, যে এতদিন ওর শ্বশুর যে ভুল তথ্যগুলা দিয়েছে, এই ভুল তথ্যগুলার সংশোধন এই এই লীলাবতী দেয়। লীলাবতী দেয়, দিলে হঠাৎ করে রাজা এই লীলাবতীর প্রতি অনেক, মানে বিশ্বস্ত হয়ে যায়, মানে প্রেমের দিক দিয়ে না, মানে তার শিক্ষা দীক্ষার দিক দিয়ে তার প্রতি অনেক এফেক্টেড হয়ে যায়, যে না, তাহলে তো একে আমার রাজমণি করতে হয়। তখন এই রাজমণি, অর্থাৎ রাজার 9টা মণি ছিল ওই রাজ্যের, দশম মণি হিসেবে এই লীলাবতীকে ভেতরে ইনক্লুড করে, করলে রাজার অনেক রকম মানে সাহায্য করে। খনা আসলে কৃষি ভিত্তিক, খনা যত রকম কৃষি ভিত্তিক কাজ আছে, যেমন ধরি মাছ নাসুই পানি, আবিষ্কার হলো জালের, আবিষ্কার হলো বড়শির। আগে মানুষ মাছ ধরতো পানিতে নেমে মাছ ধরতো, ঠিক আছে, তো এই যে বললো ধরি মাছ নাসুই পানি, মানে কিভাবে মাছটা ধরতে হবে কিন্তু পানিতে না নেমে, তখন কি আবিষ্কার করা হলো? বড়শির আবিষ্কার করে ফেললো, জালের আবিষ্কার করে ফেললো। অর্থাৎ কৃষি ভিত্তিক যত কাজকর্ম ছিল, এই খনার বচনে তা প্রকাশ পেয়েছিল আর কি। যাই হোক, গল্পে যাই, 2 মিনিটে শেষ করি। বলতেছে পরবর্তীতে কি হলো, এই যে যখন দশম রত্ন বা 10 রত্ন হিসেবে এই চলে আসলো লীলাবতী, আসলে ওর বাবা অনেক হিংসা করা শুরু করলো বৌমার প্রতি, কারণ তার প্রতি রাজার কোনো টেক কেয়ার করে না, এইটি করে না। তা একদিন এই মিহিরকে, ওর বাবা ডেকে বললো, তোর বউকে তোকে তালাক দিতে হবে, এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। হ্যাঁ, তখন কি করলো, তখন কি করলো, তখন ওই বউকে আইসা বলে, ওর মিহির বলে যে রাজা তোমায় বলেছে। তখন ও বলতেছে, ওই লীলাবতী বলে যে আমি যতদিন বেঁচে থাকবো আমার মুখ থেকে আমার এই প্রবাদ বাক্য বেরোবেই। তখন ওই বলে, তাহলে তোর বোর খনা, খনা শব্দের অর্থ হচ্ছে জিভ, জিহবা, তোর বউয়ের জিহবা কেটে দিতে হবে। ঠিক আছে, তো তখন ওর বউ বলে যে আচ্ছা আমি রাজি, কিন্তু তোমাকে আমি ছাড়তে পারবো না, তোমাকে তালাক দিতে পারবো না, আর আমি আমার এই শিক্ষা বা আমার মুখ থেকে যেগুলা বের হয়, এই খনা বা আমার যে বচনগুলা বের হয়, এগুলা আমি থামাইতে পারবো না। তখন কি করে, ওর জিভটা কেটে দেয়, দিলে ওই লীলাবতীর নাম হয়ে যায় খনা। আর ওই লীলাবতীর মুখ থেকে যা বেরিয়েছে, যা বেরিয়েছিল, এই যে কলা রুইয়ে না কেটো পাত, তাতে কাপড় তাতে ভাত, এইগুলা তখন থেকে হয়ে যায় খনার বচন, এবং তখন থেকে এখনো বিদ্যমান অনেক কিছু আছে আর কি। এমন কি আমার বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, জিপ কেটে দেয়া, হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ। আপনি গেম, হ্যাঁ, গল্পটা রিয়েল, জানা মতে আমি যতটুকু পড়েছি বা জেনেছি, তার উপর ডিপেন্ড করে এটা রিয়েল, এটা একটা নাটকও আছে আর কি এটার উপরে। বুঝেছি, আচ্ছা, যা হোক, তাহলে খনা এবং ডাক, প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য অন কাইন্ড অফ, এক কথায় প্রকাশ, এমন বোঝায় আর কি। ডাক ও খনার বচন এক যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে। তবে খনার বচন সবসময় মনে রাখবা কৃষিকাজে ব্যবহৃত হতো আগেকার সময়।
শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসে অনেক গোপন কথাও এর মাঝে খুঁজে পাওয়া যায়। আমরা আজও বলি পীরেই বসে পেরার খবর, পেরায় পেরোর খবর। পীরেই বসে পেরোর খবর মানে তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামের সবকিছু তোমার নখদর্পণে চলে আসা। এই জন্য কি বলে পীরেই বসে পেরার খবর। মানে তুমি একটা গ্রামে জানো, একটা কিছু কিছু আমার চাচিরা থাকে দেখবা, যে সে সবকিছু জানে, মানে কোথায় কি ঘটছে, কোথায় কে একটা প্রকার টুই শব্দ করলো, সবকিছু জানে। মানে এটাকে বলা হয় ফিরে বসেছে পেরার খবর। তোমরা যারা গ্রামে থাকো এটা বুঝতে পারবা, যেমন আমারও আছে একজন, আমি এই জন্য বুঝতে পারি আর কি, পীরেই বসে পেরার খবর মানে সে পিড়িতে বসে গ্রামে এখন কোথায় কে নাক ডেকে ঘুমাচ্ছে সে বলতে পারবে, এটাকে ইন্ডিকেট করে আর কি। ঠিক আছে, এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পাপুয়া বঙ্গের রাজধানী ছিল। সে এক প্রবাদের বাক্য ডাক খনার বচনগুলি সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে। তারপর ধরুন ছড়ার কথা, কথায় কথায় ছেলে মেয়েগুলা ছড়া কাটতে থাকে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলা আর কি। তারপরে কি, রোদে হচ্ছে বৃষ্টি হচ্ছে অমনি তার স্মরণ স্বরে ঝংকার দিয়ে ওঠে। রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এগুলো আমরা পড়েছি আর কি। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়ি গান, সেই খোকাখুকির ছড়া, এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখের দৈন্য প্রাণের সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। যে এগুলো কি বইয়ের পাতায় অমর করে রাখবে? আমি মন মাঝি তোর বৈঠানের আমি আর বইতে পারলাম না, এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে? তুমি কি এই সাথে কোনো মিল হতে পারে? মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বইতে পারলাম না, মানে কি? এটা কিন্তু অনেক কিছু মিনিং করে না রে। হ্যাঁ, মন মাঝিরে বলতেছে আর কষ্ট দিস না, এবার তুই নিয়ে নে, সবকিছু ফিরাই না, আমি আর পারতেছি না। অনেক কিছু মিনিং করে, কিন্তু তোমরা এখন তো গান শুনো কি, লাভ মি লাইক ডু, এইসব গান। হ্যাঁ, তোমাদের কি বুঝাবো, তোমরা কি বুঝবা? বুঝবা না। যাই হোক, এখন তোমাদের বোঝাবো কি? আচ্ছা, কিন্তু ধারাবাহিক রূপে যেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি, এই পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভান্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদেরও অভাব নেই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলেছে তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য। সাধু ভাষার বলতে গেলে নাগরিক সাহিত্য। এই সাহিত্যের সাথে রাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেওয়ার কথা, এসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের জেলে মাঝি মুটের কথা তাতে ঠাঁই নেই। আসলেই তো, ওই যে বই মেলাতে যাও, তোমরা বই মেলাতে কার বই কিনো? মার্জুক রাসেল না কে জানি আছে না, একটা নাটক করে না কি করে, ওর বই কিনো। তো ওর বইয়ের ভেতরে সব অশ্লীলতায় ভরা। মানে বই মেলাতে কি বই বিক্রি হয়? হ্যাঁ, হ্যাঁ, এক বিরাট পল্লী সাহিত্যের বাংলায় ছিল, তার কলঙ্ক বলতেছে কঙ্কাল বিশেষ এখন কিছুই আছে, সময় ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেয়ার ছেকেলে বলছে পাড়া গায়ের লোকে লোকে ছাড়া সেগুলো আর কেউ আদর করে না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলে এগুলো আনন্দ উপদেশ বিলত। পল্লী, যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবে আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে। নচেত, নচেত মানে না হয়, এই সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। ফক্কিকার মানে ফাঁকিবাজি। 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্যের একাদশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন, এখানে পল্লী সাহিত্য প্রবন্ধটি লিখেছে। এটা একটু তোমরা নিজেরা পড়ে নিও, এটা বোঝানোর কিছু নাই। বালাম মানে বইয়ের খণ্ড, অনেকগুলা বই যখন একত্রিত জুড়ি 1-2 পর্বে থাকে তখন সেটাকে বালাম বলেন। ভুয়ো দর্শন মানে প্রচুর দেখা বা শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। বলতেছে দীর্ঘ দিন ধরে লোক মুখে প্রচলিত প্রবাদ বাক্য। প্রত্নতান্ত্রিক মানে পুরাতত্ত্ববিদ। মনসুর বয়াতি মানে দেওয়ানা মদিনার লোককথার প্রখ্যাত কবি। মনসুর বয়াতি রে তোমরা চিনো নাকি? ওনার কিন্তু উনি কিন্তু এখনো বেঁচে আছে, মনসুর বয়াতি। চিনো মনসুর বয়াতি? ওনার বাড়ি মনে হয় কুমিল্লা যথাসম্ভব। ওই যে
একটা চুল লম্বা লম্বা ছিল, দেখবা এখন আছে উনি। যাই হোক, তোমাদের আচ্ছা, বলতেছে কাঁচায় না নোয়ালে নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। এটার মিনিংটা আমি একটু বলে দেই। এটার মিনিংটা হচ্ছে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। অনুবাদ কোনটি কোন ধরনের? এটা হচ্ছে মনে করো মানে যখন যে কাজটা করা দরকার ছিল। আচ্ছা, আগে তোমার আনসারটা দাও, তারপর আমি বুঝাই দিচ্ছি। আনসারটা দাও, পোল কোশ্চেনটা দিয়ে দেই। 3 নম্বর পোল। বলতে আসলে কোনো একটা পার্ট আর কি, একটা সাহিত্য আছে, সাহিত্যের অনেকগুলা সাহিত্য আছে, যেমন নকশি বা ফোকলোর সাহিত্য, তারপরে তোমার হচ্ছে ময়মনসিংহ গীতিকা। হ্যাঁ, এই যে এমনই এক একটা পার্ট, তার একটা নাম হচ্ছে ফোকলোর আর কি। এখানে জাস্ট ওই যে গানগুলা, ইংরেজি সাহিত্য যেটার বাংলাকে বলা হয় ফোকলোর। এটা ইংরেজি সাহিত্যকে উদ্রেক, উদ্রেক মানে কি? উদ্রেক শব্দের অর্থ হচ্ছে তোমার হতাশা প্রবণ আর কি, মানে কোন একটা চিন্তায় থাকা আর কি, উদ্রেক। আসো নেক্সট চলে যাই। হ্যাঁ, এখন বাংলা দ্বিতীয় পত্র পড়বো, আসো। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কি কি আছে আমরা একটু ভালো করে যদি দেখি। দেখো, উচ্চারণের সময় জিভের উচ্চতা এবং জিভের সম্মুখ পশ্চাৎ অনুযায়ী ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনির ভাগ। মানে আমাদের যে টোটাল স্বরধ্বনিটা আছে, এই স্বরধ্বনির বিভাগটা কেমন হতে পারে। দেখো, জীবের অবস্থান, জীবের উন্মুক্ত, দেখো সংবৃত। হ্যাঁ, সংবৃত মানে চ্যাপ্টা, সংবৃত মানে কি? চ্যাপ্টা। হ্যাঁ, আর বিবৃত মানে গোল, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে মনে করো সংবৃত মানে কি? চ্যাপ্টা, কোনো কিছু চ্যাপ্টা করে রাখা। মনে করো ওই যে হাঁসের ঠোঁট, হ্যাঁ, ডোনাল্ড ডাক কার্টুন গুলা দেখো, ডোনাল্ড ডাক কার্টুনে ডোনাল্ড ডাকের ঠোঁটটা কেমন থাকে? এমন চ্যাপ্টা থাকে না? হ্যাঁ, যা উচ্চারণ করতে হবে এমন ওই চ্যাপ্টার মতো উচ্চারণ করতে হবে। তাহলে সেটাকে বলা হবে কি? হচ্ছে সেটাকে বলা হবে সংবৃত। আর বিবৃত মানে কি? বিবৃত মানে হচ্ছে এমন গোল, আমাদের মুখটাকে এমন গোল করে ফেলা, সেটাকে বলা হবে বিবৃত। তাহলে অর্ধ সংবৃত মানে কি? তাহলে চ্যাপ্টার চাইতে একটু উঁচু চ্যাপ্টা, চ্যাপ্টা বাট একটু গোলের মতো উঁচু। আর অর্ধ বিবৃত মানে কি? অর্ধ বিবৃত মানে একটু কম বিবৃত। আর বিবৃত মানে একেবারে ফুল বিবৃত। হিসাবটা বুঝছো কিনা? সবাইকে ক্লিয়ার? সবাইকে বুঝেছো? হ্যাঁ, গুড, হ্যাঁ, বুঝেছে সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, উচ্চ, উচ্চ পর্যায়ে মানে প্রথম দিকে। হ্যাঁ, যেমন রস্যই উচ্চারণ করো, রস্যু উচ্চারণ করো, এটাকে বলা হবে সংবৃত। যেমন এ একদম চ্যাপ্টা নাই, ঠোঁট একদম শেষ। ও, দেখো ওর কাছে একটু অল্প হয়েছে। মানে কি হয়েছে? তাহলে সম্মুখের ক্ষেত্রে রস্যই, এ আর এই তিনটাকে আমরা কি বললাম? টোটাল সংবৃত হিসেবে বললাম। আর দেখো, বিবৃতর ক্ষেত্রে আমি যদি বলি কি, দেখো, রস্যু, ও, অ, আ, এইটাকে বললাম আমরা টোটাল বিবৃত। তাহলে এইগুলাকে আমার সংবৃত হিসেবে ধরলাম, আর এইগুলা আমার বিবৃত হিসেবে ধরলাম। এটা আছে উচ্চ পর্যায়ে, এটা উচ্চ মধ্য, এটা নিম্ন মধ্য। ঠিক আছে কিনা? আর এটাকে বলা হয় উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, একেবারে নিম্ন। তাহলে বিবৃত বলতে আমার এই চারটা, আর সংবৃত বলতে এই আমার তিনটা। কোনো কোশ্চেন আছে কারোর? বুঝতে অসুবিধা আছে? না, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। পরে এই বিষয় নিয়ে আর যেন কি ওই যে লাইভ কোশ্চেনে কেউ কোনো কোশ্চেন করবা না। উচ্চারণের সময় কতটা উপরে উঠে বা নিচে নামে সে অনুযায়ী স্বরধ্বনি 4 ভাগে ভাগ করা যায়। যেমন উচ্চ স্বরধ্বনি রস্যই রস্যু আমি বলেছিলাম, উচ্চ মধ্য এ, আর ও, অথবা আর আ, এই তিনটা হিসেবে, এগুলো তো বললামই। সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। নৃতত্ত্ব মানে কি? নৃতত্ত্ব শব্দের অর্থ হচ্ছে নৃবিজ্ঞান। হ্যাঁ, অর্থাৎ নৃতাত্ত্বিক সে বিষয়, অর্থাৎ মানুষের বিজ্ঞান যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে নৃতত্ত্ব হিসেবে বলা হয়। হ্যাঁ, এত এইগুলা যেটা পড়াচ্ছে একটু এইদিকে তাকাও, ওইগুলা পরে করো আবার কোশ্চেন। জীবের সম্মুখ, পশ্চাৎ বা সামনে পিছনে অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে ভাগ করা যায়। এই যে সম্মুখ স্বরধ্বনির ভেতরে আছে রস্যই, এ আর মধ্যম স্বরধ্বনি আছে আ, আর পশ্চাৎ স্বরধ্বনির মধ্যে অ, ও,
ও আর রস্যু, না এই তিনটা আছে আর কি। তাহলে ক্লিয়ার সবাই? দেখো, অর্থাৎ যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখের সাথে নাক দিয়েও বের হয় তাদেরকে আনুনাসিক স্বরধ্বনি বলে। ভালো করে বুঝো, অর্থাৎ মুখ দিয়েও বাতাস বেরোবে, আবার তোমার নাক দিয়েও বাতাস বেরোবে, অর্থাৎ এই নাক দিয়ে বাতাস বেরোবে আবার এই মুখ দিয়েও বাতাস বেরোবে। যখন মুখ দিয়ে আবার নাক দিয়ে একসাথে বাতাস বেরোবে তখন সেটাকে আনুনাসিক স্বরধ্বনি বলবে। স্বরধ্বনির আনুনাসিকতা বোঝাতে স্বরবর্ণের চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়, যেমন চন্দ্রবিন্দু। যেমন দেখো, মৌলিক স্বরধ্বনি রস্যই, এ, এ, ও, ও, রস্যু। আনুনাসিক স্বরধ্বনি যা রস্যই, এ, এ, আ, ও, রস্যু, ও আর রস্যু। দেখো, অর্থাৎ এটার সাথে চন্দ্রবিন্দুর যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ চন্দ্রবিন্দু যোগ করে দিলে এটা হয়ে যাচ্ছে আনুনাসিক, আর চন্দ্রবিন্দু না করলে সেটা আনুনাসিক হচ্ছে না। অর্থাৎ মুখ এবং নাক দুইটা দিয়েই বের হচ্ছে। যেমন এখানে আমি রস্যই বলতেছি, এখানে রস্যই এটা বলতেছি আর কি। এটাকে ক্লিয়ার? যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না এবং উচ্চারণের সময় সময় টেনে দীর্ঘ করা যায় না তাদেরকে বলে অর্ধ স্বরধ্বনি। তুমি ইচ্ছা করলেও টানতে পারবা না, চাই শব্দ, তাই এখানে চাই হবে না, তাই শব্দের দুটি স্বরধ্বনি আছে, আ প্লাস রস্যই। এখানে আ হলো পূর্ণ, এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, রস্যই হলো অর্ধ স্বরধ্বনি। যেমন চাই, সরি এখানে চাই হবে, একটা শব্দ বলেছে চাই, অর্থাৎ বলতেছে চাই, তুমি ইচ্ছা করলে টানতে পারবা না। আমি বলতেছি তুই, ইচ্ছা করলে যত খুশি টানতে পারবা, চাই হচ্ছে না, চাই থেমে যাচ্ছে, এই জন্য অর্ধ স্বরধ্বনি। একইভাবে লাউ, হ্যাঁ, দেখো শব্দ দুটি স্বরধ্বনি, আ প্লাস রস্য, এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, রস্য হলো অর্ধ স্বরধ্বনি। এই জনগণ হিসাব ক্লিয়ার কিনা? জনগণ কি বুঝেছো? ক্লিয়ার কিনা পোলাপাইন? হ্যাঁ, হিসাব ক্লিয়ার? ওকে, এখন বলতেছে পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রিত উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। ভালো করে দেখো, পূর্ণ স্বরধ্বনি কি ছিল? চ, চ। হ্যাঁ, ক্লিয়ার না? আবার বুঝান, ভিডিও দেখে দিবা, ঠিক আছে? কনসেন্ট্রেশন দাও, সবাই বুঝছো, তুমি বুঝো নাই? হ্যাঁ, আবার বুঝাই নিবা। এখানে হচ্ছে অর্ধ স্বরধ্বনি বলতে ওইসব স্বরধ্বনিকে বোঝায় যেটাকে ইচ্ছা করলে তুমি বড় করতে পারবা না, থেমে যেতে হবে। যেমন লাউ শব্দের ভেতরে লাউ রস্যু হচ্ছে অর্ধ স্বরধ্বনি, এটা লা, এটা হচ্ছে আমার পূর্ণ স্বরধ্বনি, যেটাকে ইচ্ছা করলে আমি অনেক বড় করতে পারি, যেমন লা। কিন্তু রস্যুকে তুমি ইচ্ছা করলে বড় করতে পারবা না, কিভাবে করতে পারবা না? লাউ, থেমে যেতে হবে তোমাকে। হুম, এটা এই জন্য এটাকে অর্ধ স্বরধ্বনি বলে। আচ্ছা, বলতেছে আই, তয়কার রস্যই তাই, নয়কার রস্যই নাই, এ রস্যই নেই। যেমন সেই, এই, যাও, দাও, খাও, যাই, মৌ, বউ। ঠিক আছে তো? এই তোমরা বুঝো নাই কি না? এ একটুকু ক্লিয়ার না মৌসি, তুমি ক্লিয়ার আর হইবা না, বিয়ের পরে হয়ে যাবা ক্লিয়ার। এটাও যদি না বুঝতে পারো তাইলে আর কি ক্লিয়ার হবা না? হ্যাঁ, হ্যাঁ, গুড, এবার বুঝেছো। এখন এই ঠিক একই রকম ভাবে এই দুইটাকে কাজে লাগাও। দেখো, তুই, নাই, সেই, নেই, যাও, দাও, খাই, যাই, মৌ, বউ। দেখো, বাংলা বর্ণমালায় দুটি বিস্বরধ্বনি আলাদা বর্ণে উচ্চারিত হয়, যেমন ওই এবং ও। ওইকে ভাগ করলে হয় অ রস্যই, ও মিলে কি হয়? ওই। আর ও হয় কিভাবে? ও প্লাস রস্য মিলে, এখানে ও পূর্ণ স্বরধ্বনি, রস্য অর্ধ স্বরধ্বনি। লাস্টেরটা বুঝাই, বুঝি নাই তাহলে নীরব, পরে আবার বুঝবা ভিডিও দেখে, কারণ এই নিয়ে আর বোঝানোর কিছু নাই। উচ্চারণের স্থান বা প্রকৃতি এবং ধ্বনির কম্পন এবং বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে কমপক্ষে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। ব্যঞ্জন ধ্বনি, এই একজন বলতেছে পলিটারিয়েট, ও তুমি এটা কোশ্চেন করতেছো যে এভাবে বড় হাতের কোশ্চেন। পলিটারিয়েট, পলিটারিয়েট মানে সর্বহারা। এখানে সর্বহারা, এখানে কিভাবে পলিটারিয়েট এখানে জিজ্ঞেস করতেছো কেন? ইবতেসাম, পলিটারিয়েট মানে কি? পলিটারিয়েট মানে সর্বহারা। তুমি তো অনেকক্ষণ ধরে মনে হয় কোশ্চেনটা করতেছো। সর্বহারা আমি কখন পরে আসছি এখানে কেন?
আর একটু এইসব কোশ্চেন তো একটু ওয়ার্ড মিনিং এ গিয়েও তো জানা যায়, এখানে কোশ্চেন করার দরকার আছে এগুলা। ক থেকে এর মাঝে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বা স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ। ভালো করে মনে করে দেখো, ক থেকে ম পর্যন্ত কয়টা বর্ণ? 25টা বর্ণ। 25টা বর্ণকে কি বলা হয়? 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ। মানে কি একসাথে উচ্চারিত হয় কিভাবে দেখো, ক, খ, গ, ঘ, উম, এই 5টা বর্ণকে বলা হয় কণ্ঠমূলীয় বর্ণ। চ, ছ, বর্গীয় ঝ, ঞকে বলা হয় তালব্য। ট, ঠ, ড, ঢ মূর্ধন্যকে মূর্ধা। ত, থ, দ, ধ কে দন্ত। প, ফ, ব, ভ, ম কে বলা হয় ওষ্ঠ। তাহলে কণ্ঠমূলীয়কে মানে কণ্ঠ থেকে আসে। হ্যাঁ, এই চ, ছ বর্গীয় তালব্য উপরের তালু থেকে আসে, মূর্ধা থেকে আসে। সেখানে 5টাই সারি কি সরণি হবে। হ্যাঁ, এই 5টাই হবে, কারণ এই 5টা বর্ণে 5টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এই জন্য এটা বলা হয় বর্গীয় বর্ণ। উচ্চারণের প্রতিকৃতি অনুযায়ী বিভাজন, বর্গের শেষ বর্ণ হলো এই যে ম, আনুনাসিক বা নাসিক্য বর্ণ। যেমন উ, ই, মূর্ধন্য দন্তান্ন ম। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? সর্বহারা। পলিটারিয়েট শব্দের অর্থ হচ্ছে সর্বহারা, মানে শেষ। শেষ এমন। তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। দেখো এখানে কয়টা আছে? 4টা বর্ণ আছে না? একে বলা হয় শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনি। মানে এই 4টা ধ্বনি উচ্চারণের সময় আরাফাত চেইতেন না, মানে কি চেইতেন নাকি? আমি তো চেতি নাই, চেতবো কেন? আজব ঘটনা রে ভাই, চেতবো কেন? আজব ঘটনা। যে তোমাদের তো শেষ করতে হবে, তোমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো শেষ করতে হবে না, এখানে চেতবো কেন আদৌ? হকে কণ্ঠধ্বনিও বলা হয়। আমি একটু জোরে পড়াচ্ছি যাতে সবাই শুনতে পাই, এই জন্য তোমার কাছে হয়তো বা মনে হচ্ছে যে চেততেছি না, কিন্তু পলিতে হয়েছে। এটা তো অপ্রাসঙ্গিক কোশ্চেন এখানে করার দরকার আছে? এটা তো বাংলা প্রথম পত্রে ছিল সর্বহারা, বুঝতে পারছো? হুম, আচ্ছা। যেমন হকে কণ্ঠধ্বনিও বর্ণ বলা হয়, ভালো করে মনে রাখো। এখানে উষ্ম ধ্বনি তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। দেখো এই 3টা ধ্বনিকে শীষ বর্ণ বলা হয়। তুমি যখন মনে করো কোনো কিছু উচ্চারণ করতেছো তালবস্য দিয়ে, মূর্ধন্যস্য দিয়ে, দন্তস্য দিয়ে, শীষের মতো উচ্চারণ হচ্ছে কিন্তু, তখন এটাকে কি বলা হবে? শীষ বর্ণ বলা হবে। হ যখন বলা হবে তখন সেটাকে উষ্ম বর্ণ বলা হবে। দেখো অনিশ্চার বিসর্গ চন্দ্রবিন্দু, একে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী মানে কি জানো? বলো তো পরাশ্রয়ী মানে কি? দেখি কয়জন দিতে পারে এটার আনসার। পরাশ্রয়ী বর্ণ কি? পরাশ্রয়ী মানে হচ্ছে পরের আশ্রয়, ডিপেন্ডেন্ট। গুড। অর্থাৎ যে অন্যের উপরে ডিপেন্ড করে থাকে, যার নিজের কোনো পাওয়ার নাই, অন্যের আশ্রয় যারা থাকে তাদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। র কে বলা হয় কম্পনজাত বর্ণ। ডয় শূন্য র, ঢয় শূন্য র কে বলা হয় তারণজাত। ল কে বলা হয় পার্শ্বিক বর্ণ। কিভাবে? র কেন কম্পনজাত? ভালো করে শুনো, পরে আর কোশ্চেন করবা না, খুব ভালো করে কনসেন্ট্রেশন দাও। র কে বলা হয় কম্পনজাত। কিভাবে কম্পনজাত? কম্পনজাত বলতে, যেমন তোমার কাছে একটা মোবাইল আছে, মোবাইলটা যদি ভাইব্রেট করে, যতক্ষণ ফোন আসবে ততক্ষণই তো ভাইব্রেশন করবে, এই জন্য এটাকে বলা হয় কম্পন। হ্যাঁ, তারণজাত। মনে করো স্কুলের ঘন্টায় কি কখনো ঘন্টা দিয়েছো? স্কুলের যে ওই যে স্টিলের একটা ঘন্টা থাকে, একবার ঘন্টা দেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু কুরর করে নড়তে থাকে, এইটাকে বলা হয় তারণ। সুতরাং এই বৈশূন্য র কে বলা হয় কম্পন, ডয় শূন্য ঢয় শূন্য র কে বলা হয় তারণজাত। আর ল কে বলা হয় পার্শ্বিক বর্ণ। ল কে পার্শ্বিক বর্ণ কেন? তুমি যখন উচ্চারণ করবা দুই পাশের জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হবে, এই জন্য এটাকে বলা হয় পার্শ্বিক বর্ণ। কি ক্লিয়ার না? হ্যাঁ, গুড। ধ্বনির কম্পনের মাত্রা অনুযায়ী বিভাজন, যেমন অঘোষ ধ্বনি, তারপরে কি আছে? যেমন অঘোষ ধ্বনি আছে, ঘোষ ধ্বনি আছে। আমি বলি, অর্থাৎ যে ধ্বনিটা উচ্চারণ করার সময় তোমার স্বরতন্ত্রীটা অনুরীলিত হয় না, অপেক্ষাকৃত কম হয়, সেসব ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে। যেমন প, ফ, ত, থ, ক, খ, হ। আর ঘোষ ধ্বনি বলতে কি হয় বলতো? যেটা অনুরণিত হয়, অর্থাৎ যেমন ব, ভ, ল। অর্থাৎ এই দেখো, যেটা একটু সফট ধরনের হয়, অঘোষ ধ্বনিটা একটু সফট হয়। ভালো করে ইংলিশে আমি বললাম, সফট মানে কি? যেটা দ্বারা তুমি একটু সফট ফিল করো। আর এইটা ঘোষ ধ্বনি হচ্ছে হার্ড হয়, হার্ড।
কাউকে তুমি রেগে ডাকছো, এই কি করছিস, তোকে কিন্তু বকা দিবে। দেখো বকা, হ্যাঁ, এই যে এই জন্য এটাকে বলা হয় ঘোষ। এখানে কি বলতো, অঘোষটা বলে সফট। এই কি করছো তুমি, যাবে আমার সাথে, এই যে কি, দেখো কি করছো, তখন দেখো তুমি, তুমি শব্দটা আমরা কি বলি, এই তুমি, এটা কিন্তু বলি না, তাই না, তুমি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে তো। এই যে এইগুলাকে বলা হয় তোমার সফট এবং হার্ড। হ্যাঁ, এইগুলা হচ্ছে তোমার অঘোষ আর ঘোষ। যেমন দেখো মহাপ্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি এবং অল্প প্রাণধ্বনি। তুমি একদম তোমার সামনে, তোমরা সবাই তোমার যদি যে খাতা বা বই যদি থাকে, একটা পৃষ্ঠা তোমার সামনে নাও, নিয়ে তুমি উচ্চারণ করো ফ, ফ, দেখো তো। অথবা তোমার হাতটা তোমার একদম সামনে নাও সবাই, এখানে যারা আছো, তোমার ডান হাত বা বাম হাতটা তোমার একেবারে ঠোঁটের সামনে নাও, নিয়ে তুমি উচ্চারণ করো ফ, আর উচ্চারণ করো ক। হ্যাঁ, উচ্চারণ করেছো? হ্যাঁ, তোমরা সবাই তোমার হাতের তালু বা পাম যেটাকে আমরা বলি, তালুটা সবাই তোমার হাতের সামনে নাও, মুখের সামনে নাও, নিয়ে উচ্চারণ করো প, প, আর ফ। দেখো প, ফ, দেখো পর মধ্যে বাতাস বেশি বের হচ্ছে না ফর মধ্যে বাতাস বেশি বের হচ্ছে? বলো তো, আমি যদি বলি এ সমান সমান প আর বি সমান সমান ফ, তাহলে বলো তো কোনটাতে বেশি বাতাস বের হচ্ছে, এ দিয়ে না বি দিয়ে? বি দিয়ে বেশি বাতাস বের হচ্ছে, সুতরাং এটা মহাপ্রাণ। হিসাব ক্লিয়ার কিনা? অর্থাৎ বিটা দিয়ে বেশি বাতাস বের হচ্ছে, অর্থাৎ ফ দিয়ে বেশি বাতাস বের হচ্ছে, সুতরাং এটা হচ্ছে মহাপ্রাণ। আর এ অর্থাৎ প দিয়ে অল্প বাতাস বের হচ্ছে, সুতরাং এটাকে কি বলবো, এটাকে অল্প প্রাণ বলবো। হিসাব ক্লিয়ার কিনা ম্যাঙ্গো পিপল? এই ম্যাঙ্গো পিপল, ক্লিয়ার হিসাব? হ্যাঁ, ইয়েস, হিসাব ক্লিয়ার, গুড। অর্থাৎ হিসাব ক্লিয়ার ম্যাঙ্গো পিপল, হ্যাঁ, মনে থাকে জানি। অর্থাৎ ম্যাঙ্গো মানে কি আম, আর পিপল মানে জনতা, আম জনতা, আমরা সবাই আম জনতা। বাংলা ভাষায় 37টি মূল স্বরধ্বনি প্রকাশ করার জন্য 50টি মূল বর্ণ আছে। এর অধিকাংশ বর্ণের উচ্চারণ অনুরূপ হয়ে থাকে। এটা অনেক সহজ, এগুলো একটু তোমরা দেখবা। এই স্বরবর্ণের এটা একটা আমি একটু দেখাই দিয়ে যাই, দেখো। অ, অ হচ্ছে অ বর্ণের উচ্চারণ দুই রকমের হয়, দেখেন। অর্থাৎ আমি এখানে বললাম অ বর্ণের উচ্চারণ দুই রকমের হয়। যেমন কিভাবে হয় দেখো, অ এবং ও এই দুই রকমের হয়, অর মতো হয় অথবা ওর মতো হয়। যেমন আমি যদি বলি কিভাবে অর মতো হয়, যেমন আমি যদি বলি তোমার যেমন অনেক, একটা শব্দ বললাম অনেক, আর আর একটা শব্দ বললাম অনু। হ্যাঁ, দেখো তো এখানে অটা আর এখানের অটা, এই অ কিন্তু অ এর মতোই উচ্চারণ হয়েছে, তাই না? আর এই অটা ওর মতো উচ্চারণ হয়েছে, কিন্তু দেখো আমি বললাম অনেক, দেখো অর মতো হয়েছে, অনুকে বললাম অনু, উচ্চারণটা ওর মতো হয়েছে। ঠিক আছে তো? অর্থাৎ এই দেখো অবর্ণের স্বাভাবিক উচ্চারণ আর অবর্ণের বিকৃত উচ্চারণ, অর্থাৎ এই দুইটা একটু তোমরা দেখবা। ওষ্ঠধ্বনি কোনটি, একটু ভালো করে আসো, আমরা নেক্সট চলে যাই ওষ্ঠধ্বনি। অর্থাৎ ওষ্ঠ মানে কি, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, মনে রাখবা। ওষ্ঠ মানে কি, ওষ্ঠ মানে ঠোঁট, ঠোঁট দিয়ে কোন ধ্বনিটা উচ্চারণ করি। ক, খ, এটা একেবারে কোথা থেকে আসতেছে, থ কোথা থেকে আসতেছে, ন কোথা থেকে আসতেছে, আর ফ কোথা থেকে আসতেছে। তাও অনেক জনগণ আছে এটাকে কি করবে, এটা ভুল প্রমাণিত করবে যে স্যার আপনি ভুল পড়িয়েছেন। আসো, তোমাদের আর টাইম দেওয়া যাবে না, তোমরা যা ঘটনা ঘটানোর ঘটাইছো। এখানে অনেকেই খ দিয়েছে, থ দিয়েছে, ন দিয়েছে, এরা হচ্ছে দেশের অক্সিজেন নষ্ট করছে, এদের বলে কিছু নাই। আর বাকি যারা ফ দিয়েছো অ্যান্সার, তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। দেখো আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ আকাশ, রাত, আলো। আর আ বর্ণের উঙ এর মতো উচ্চারণ, যেমন এ এর মতো উচ্চারণ, আ বর্ণের উচ্চারণ এ এর মতো উচ্চারণ, যেমন জ্ঞান, জ্ঞাত, জ্ঞাপন ইত্যাদি। হ ধ্বনি হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাতে দুইটি বর্ণ হয়, হ্রস্বই দীর্ঘই। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম হয়, যেমন দিন, দিন, বিনা, বিনা, ভিনা। দেখো অর্থাৎ দীর্ঘিকারের উচ্চারণও কি হচ্ছে, উচ্চারণের ক্ষেত্রে রস্যিকারের মতো হচ্ছে। ঠিক একই রকম ভাবে হ্রস্বকার এবং দীর্ঘকার যদি ব্যবহার করা হয়, কোনটা উচ্চারণ হবে বলতো? আমার এ কোনটা হবে বলতো? আমি এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, উচ্চারণের ক্ষেত্রে এখানে দীর্ঘিকার ছিল,
হয়ে গেছে রস্যিকার। এখানে রস্যকার ছিল দীর্ঘকার, কোনটা উচ্চারণ হবে? দীর্ঘকার থাকলে উচ্চারণের ক্ষেত্রে কি হবে? রস্যকার হবে। গুড, সবার আনসার হয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা তখন বলো তো ঔকার আছে আর ওকার আছে, কোনটা উচ্চারণ হবে? এ হবে না বি হবে? কোনটা হবে? উচ্চারণে কাকে দিবা? বি কে দিবা। ও গুড, তোমরা অনেক ট্যালেন্ট আসলে, ইউ আর ভেরি ট্যালেন্ট, তোমরা অনেক ভালো, অ্যান্সার 100% কারেক্ট দিচ্ছ সবাই। ওকে, ঠিক একই রকম ভাবে উচ্চারণের ক্ষেত্রে যে রস্যু দীর্ঘ উচ্চারণে কার মতো হবে? ওই দীর্ঘকারের মতো হবে না, হবে কি? রস্যুকারের মতো। হিসাব ক্লিয়ার কিনা জনগণ, বুঝেছো তো? হ্যাঁ, অর্থাৎ দেখো বাংলা ভাষায় কি আছে, বর্ণের উচ্চারণের ক্ষেত্রে বাংলা ভাষায় বর্ণের উচ্চারণে দুই রকম, উচিত, উষা, উনিশ, ঊনবিংশ। রি এর উচ্চারণের কি হবে? রি এর মতো হয়, যেমন ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য। এর উচ্চারণ দুই রকমের হয়, এ এ উচ্চারণের এ পাশের ধ্বনি, এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের একটি, আর একটা হয় এ অথবা এ। হ্যাঁ, আর এই এ দুইটা উচ্চারণে হয়। এই এটা অস্বাভাবিক হিসেবে ব্যবহার হয় দুইটা ব্যক্তির সাথে বা দুইজনের সাথে, এ আর আর সাথে। ঠিক আছে, এই দুইটার সাথে, যেমন বেলা, বেলা উচ্চারণের ক্ষেত্রে বজাফলা আকার লয়কার বেলা। খেলা হবে খেলা, ওই যে খজাফলা আকার লয়কার খেলা। ও এর উচ্চারণ দেখো ঐকিক, তৈল। ও এর উচ্চারণ ও হয় ওল, বোধ ইত্যাদি। ও এর উচ্চারণ ঔষধ, মৌমাছি। এইগুলা তোমার স্বাভাবিকভাবে উচ্চারিত হয়ে থাকে আর কি। ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুসারে উচ্চারিত হয়, যেমন কলা, খড়, বল, নাচ। শব্দের ক, খ, ব, ন ইত্যাদি উচ্চারণের ক, খ, ব, ন ইত্যাদি। তবে কয়েকটি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিজ নিজ ধ্বনি থেকে আলাদা। এই ধরনের কয়েকটি উচ্চারণ নিচে দেওয়া হলো। ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নাই, একদম স্বতন্ত্র, চন্দ্রবিন্দু এর মতো সংযুক্ত বর্ণ দন্তান্ন এর সাথে উচ্চারিত হয়, যেমন মিয়া, চঞ্চল, গঞ্জ। মূর্ধন্য বর্ণের উচ্চারণের দন্তান্ন, কণা, বিনা। অর্থাৎ মূর্ধন্য থাকলে কি হবে উচ্চারণে? এ বলো, মূর্ধন্য থাকলে এ হবে না বি হবে? জনগণ বলো দেখি, এ হবে না বি হবে? বি হবে, কারণ মূর্ধন্যর ক্ষেত্রে সবসময় কি হয়? এই যে হয়, একটা জিনিস মনে রাখবা, তালিবস্য, তালিবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, তিনটা যদি থাকে, তিনটা যদি থাকে তাহলে কোনটা নিব? এ নিব, বি নিব না সি নিব উচ্চারণে? সব সময় মনে রাখবা কি নিব? এ নিব। এ নিব, বি নিব না সি নিব? হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম আমরা এ নিব। এ যদি না পাই তাহলে আমরা বি, সি নিব। আমরা বি ম্যাক্সিমাম টাইম না ইউজ হয় না, এ অথবা সি এই দুইটার উচ্চারণ হয়। ঠিক আছে, ব এর ক্ষেত্রে এই যে ব, ব বর্ণের সাধারণ উচ্চারণ ব, তবে ফলা হিসেবে বর্ণের উচ্চারণে স্বতন্ত্র আসে যদি আদিতে ব ফলা উচ্চারিত হয়, যেমন ত্বক, দেখো তয় বয় ক ত্বক। ব ফলা যদি কোনো শব্দের প্রথমে বসে তাহলে তার কোনো উচ্চারণ হয় না। ঠিক আছে তো, যেমন শ্বশুর, স্বাধীন, দেখো তালবস্য উচ্চারণে ব ফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে এত হয়। যেমন দেখো স্বাধীনে তালবস্য, আমি বললাম না, তালিবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, তিনটা থেকে সবসময় তালবস্যকেই বেশিরভাগ নেওয়া হয়, যদিও না প্রয়োজন হয় দন্ত স, তবে তালবস্যর প্রায়োরিটি আগে। ম বর্ণের, ম বর্ণের উচ্চারণে ম শব্দের প্রথমে ম ফলা থাকলে সেই বর্ণের উচ্চারণের সময় ম এর উচ্চারণ এই যে এমন হয়, যেমন শ্মশান, ম উচ্চারণ কখনো মতো হয় আর কি। এই যে স্মরণ, হ্যাঁ এইগুলো একটু দেখে নিবা, এগুলো অত কঠিন জিনিস না। কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে, যেমন যুগ্ম, জন্ম, গুল্ম, হ্যাঁ আত্মীয়। এই যে এই শব্দগুলা একটু দেখবা। জ বর্ণের উচ্চারণে বর্গীর জ, যেমন জেদি, যিনি। হ্যাঁ, অর্থাৎ বর্গীর জ আর অন্তর্জ, সরি মূর্ধন্য ষ না, অন্তর্জ, এই দুইটা যদি থাকে সবসময় বর্গীর জকে একসেপ্ট করতে হয়। ঠিক আছে, এইটার কথাই বলেছে। র বর্ণের পরে র ফলা হিসেবে যে এর উচ্চারণ বৈচিত্র্য আছে, যেমন শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে সঙ্গে র ফলা থাকলে দীপ্ত সহ র ফলা উচ্চারিত হয়, যেমন মাত্র, বিদ্রোহ, যাত্রী। শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত হলে দীপ্ত উচ্চারণ হয় না, যেমন কেন্দ্র, শাস্ত্র। এগুলো একটু দেখবা। তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, এই যে কখনো কখনো তালবস্যের উচ্চারণিত দন্তস্বয়ের মতো উচ্চারিত হয়, দন্তস্ব কখনো তালবস্যের মতো উচ্চারিত হয়, আবার কখনো দন্তস্ব উচ্চারিত হয়, তালবস্য উচ্চারণ তালবস্য হয়। যেমন স্ববর্ণের স উচ্চারণ শত,
শশা। স্ববর্ণের দন্তস্ব উচ্চারণ শ্রমিক শৃগাল। মূর্ধন্য স বর্ণের তালবস্য উচ্চারণ ভাষা 16। স্ববর্ণের তালবস্য উচ্চারণ সাধারণ সামান্য। স্ববর্ণের উচ্চারণ আস্তে সালাম। হ্যাঁ, এগুলো একটু দেখতে পারবা তোমরা, বুঝতে পারছো? অর্থাৎ এক কথায় এটাই চলে আসলো যে মনে রাখবা উচ্চারণের ক্ষেত্রে তিনটা জিনিস সবসময় মনে রাখবা। যেখানে রস্যিকার এবং দীর্ঘিকার থাকে, দীর্ঘিকার বাদ রস্যিকার। আবার রস্যুকার আর দীর্ঘকার থাকলো, দীর্ঘকার বাদ রস্যিকার, রস্যুকার। আমি যদি বলি রস্যই থাকলো, আমি যদি বলি আর কি আছে বলো, এই দন্তান্ন আর এই মধ্যাহ্ন, মধ্যাহ্ন বাদ দন্তান্ন। আমি যদি বলি তালবস্য মধ্যাহ্ন স দন্তস্ব, এই দুইটা বাদ, সবসময় তালবস্য। আবার আমি যদি বলি কি, সবসময় যে ব ফলা, ব ফলা ম ফলা কোন শব্দের স্বাধীন বাক্য হিসেবে যখন ব্যবহার করবে, এই ফলা প্রথমে থাকলে এর ব্যবহার হবে না।